নমস্কার, রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা এক কালজয়ী ঐতিহাসিক উপন্যাস কুমার সম্ভবের কবির প্রথম পর্ব। গল্প পাঠে আমি সুদীপ্ত। একালের কথা নয়, কালিদাসের কালের কাহিনী। জনাকীর্ণ নগরীর রাজপথ দিয়া এক হরিচন্দন চিত্রিত হস্তি রাজকীয় মন্থরতায় হেলিয়া দুলিয়া চলিয়াছে। স্কন্ধে অঙ্কুশধারী মাহুত, পৃষ্ঠের মহার্ঘ কারুখচিত আসনের উপর বসিয়া ঘোষক পটহ বাজাইতেছে। ঘোষকের দুই হস্তে দুইটি মুষলাকৃতি পটহদণ্ড দ্রুত ছন্দে পটহ চর্মের উপর আঘাত বৃষ্টি করিতেছে। চারিদিকে নাগরিকের জনতা, সকলেই ঘোষকের জ্ঞাপনী শুনিবার জন্য উৎসুক ঊর্ধ্বমুখে হস্তির সহ গমন করিতেছে। পথপার্শ্বের দ্বিতল ত্রিতল হর্মগুলির গবাক্ষে অলিন্দে কুতূহলী নাগরিকদের মুখ লাভনীয় পশ্চাৎপটে সৃষ্টি করিয়াছে। জনতার কোলাহল ও পটহের রোল মিশিয়া বিচিত্র ধ্বনি কল্লোল উত্থিত হইতেছে। ডিমডিম ধ্বনি সহসা স্তব্ধ হইল। ঘোষক দৃপ্ত ভঙ্গিতে দক্ষিণ হস্ত ঊর্ধ্বে তুলিতেই জনতার কোলাহলও শান্ত হইয়া গেল। ঘোষক তখন শঙ্খের ন্যায় গম্ভীর স্বরে ঘোষণা আরম্ভ করিল, ভো ভো, শোনো সবাই, মহারাষ্ট্র কুন্তল দেশের কুমার ভট্টারিকা পরম বিদুষী রাজকন্যা হৈমশ্রী স্বয়ংবরা হবেন। সামন্ত শ্রেষ্ঠী চণ্ডাল পামর সকলে শ্রবণ করো। জাতিবর্ণ নির্বিশেষে সকলে এই স্বয়ংবর সভায় যোগ দিতে পারিবে। জনতার এক অংশে অবধূত নামধারী একজন অতি স্থূলকায় ব্যক্তি ক্ষুদ্র ধামিতে মুড়ি লইয়া ভক্ষণ করিতে করিতে চলিয়াছিল। ঘোষণার শেষ অংশ শুনিয়া তাহার চরণ ও চর্বণ একসঙ্গে বন্ধ হইয়া গেল। সে ঘাড় বাঁকাইয়া বিস্ফারিত চক্ষে ঊর্ধ্বে ঘোষকের পানে চাহিয়া রইল। ঘোষক ইতিমধ্যে বলিয়া চলিয়াছে, রাজকুমারী হৈমশ্রী প্রত্যেক পাণিপ্রার্থীকে 3টি প্রশ্ন করবেন। যে ব্যক্তি 3টি প্রশ্নেরই যথার্থ উত্তর দিতে পারবে তার গলায় কুমারী মালা দেবেন। উপরোক্ত কথাগুলি শুনিবা মাত্র অবধূত হন্তদন্তভাবে পিছু ফিরিয়া জনতা ভেদ করিয়া বাহির হইবার চেষ্টা করিতে লাগিল, যেন স্বয়ংবর সভায় উপস্থিত হইতে তাহার আর বিলম্ব সহিতেছে না। জনতার অন্যত্র ঝাড়ু ও চুপড়ি হস্তে একটি হরিজন সম্মোহিতের ন্যায় দাঁড়াইয়া ঘোষণা শুনিতেছিল। অকস্মাৎ সে সর্বাঙ্গে শিহরিয়া উচ্চ ঘর্মধ্বনি করিয়া উঠিল। তারপর ঝাড়ু চুপড়ি সজোরে রাজপথে আছড়াইয়া তীর বেগে বিপরীত মুখে দৌড়িতে আরম্ভ করিল। ঘোষকের জ্ঞাপনী তখন শেষ হইতেছে। আগামী ফাল্গুনী পূর্ণিমার দিন কুন্তল রাজধানীতে স্বয়ংবর সভা বসবে। অবহিত হও, সকলে অবহিত হও। ঘোষণা শেষে ঘোষক আবার দ্রুত ছন্দে পটহ ধ্বনিত করিল। পাহাড়ের গা ঘেঁষিয়া দীর্ঘ বঙ্কিম পথ চলিয়া গিয়াছে। পথের অপর পাশে বহু নিম্নে সমুদ্র। ইহা সহ্যাদ্রি ও আরব সাগরের মধ্যবর্তী বাণিজ্য পথ। পথের উপর সম্মুখেই একটি চতুর্দোলা। আটজন হৃষ্টপুষ্ট বাহক উহা স্কন্ধে বহন করিয়া চলিয়াছে। চতুর্দোলায় স্থূলকায় অবধূত অববিষ্ট। সে উদ্বিগ্ন মুখে বসিয়া একছড়া কদলী ভক্ষণ করিতেছে। পিছন হইতে এক সুবেশধারী অশ্বারোহী অগ্রসর হইয়া আসিতেছিল। তাহার অশ্বক্ষুর ধ্বনি শুনিতে পাইয়া শঙ্কিত অবধূত চতুর্দোলা হইতে গলা বাড়াইয়া দেখিল। অশ্বারোহী দন্ত বাহির করিয়া হাসিতে হাসিতে অবধূতকে অতিক্রম করিয়া গেল। অবধূত দেখিল পশ্চাতে আরো 2 জন অশ্বারোহী দ্রুত আগে বাড়িয়া আসিতেছে। আশঙ্কা ও উত্তেজনায় কদলী ভক্ষণ ভুলিয়া সে দুহাতে বুক চাপড়াইতে চাপড়াইতে বাহকদের বলিল, ওরে ওরে, তোরা মানুষ না বলদ, জলদি চল জলদি চল, সব বেটা এগিয়ে গেল। নিম্নে সমুদ্রের কিনার বাহিয়া একটি ময়ূরপঙ্খী তরণী পালের ভরে চলিয়াছে। ঝিকিমিকি রৌদ্র প্রতিফলিত নীল জলের উপর ময়ূরপঙ্খী মরালের মতো ভাসিতেছে। পিছনে হাল ধরিয়া মাঝি দাঁড়াইয়া আছে। তরণী হইতে গানের স্বর ভাসিয়া আসিতেছে, রূপনগরীর রাজকুমারীর দেশে চল রে ডিঙা মোর, চল রে ডিঙা ভেসে। সোনার পালে বাতাস লেগেছে, পূর্ণিমাতে জোয়ার জেগেছে। ভিড়বে তরি রূপের ঘাটে রূপনগরে এসে,
চল রেডিঙা মোড়, চল রেডিঙা ভেসে। এইরূপে নানা পথ দিয়া নানা জাতীয় যানবাহন বহু যাত্রীকে লইয়া কুন্তল রাজধানীর অভিমুখে চলিয়াছে। রাজপুত্রদের মাথায় রাজকীয় শিরস্ত্রাণ আপন আপন স্বতন্ত্র গঠনের বিচিত্রতায় শিরস্ত্রাণধারীদের পরিচয় নির্দেশ করিতেছে। উচ্চপদস্থ সেনানীগণের মুখে লৌহ জালিক, কটিতে তরবারি। কাহারও সঙ্গে অনুচর আছে, কেহ একাকী যাইতেছে। সকলেরই গন্তব্যস্থান কুন্তল কুমারী হৈমশ্রীর স্বয়ংবর সভা। কাননের মধ্যে একটি জলাশয়। জলাশয়ের চারিপাশে কিছু দূর পর্যন্ত উন্মুক্ত ভূমি, তারপর একটি দুটি বড় বড় গাছ, তারপর নিবিড় বনানীর শাখায় শাখায় জড়াজড়ি। নিম্নে ছায়ান্ধকার, উপরে দূর প্রসারী পল্লব পুঞ্জের অঙ্গে দ্বীপ্রহরের খড় সূর্যকিরণের প্রতিভাস। জলাশয়ের অনতি দূরবর্তী একটি বৃক্ষ হইতে কাঠঠোকরা পাখির আওয়াজের মতো একটি শব্দ আসিতেছে, ঠক 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 ঠক। শব্দ অনুসরণ করিয়া অগ্রসর হইলে দেখা যায় বৃক্ষের নিম্নতন একটি শাখায় পা ঝুলাইয়া একটি মানুষ বসিয়া আছে, এবং যে শাখায় বসিয়া আছে তাহারই মূলে কুঠারাঘাত করিতেছে। মানুষটি অল্প বয়স্ক, 20 বেশি বয়স হইবে না। অতি সুন্দর গৌরকান্তি যুবা, মুখে শিশুর সরলতা। হাসিটি নববিস্ময় ও কৌতুকে ভরা, যেন এইমাত্র কোন দৈব দুর্বিপাকে এই বিস্ময়কর পৃথিবীতে সে আসিয়া পড়িয়াছে। সাংসারিক জ্ঞান বা অভিজ্ঞতা তাহার বিন্দুমাত্র আছে বলিয়া মনে হয় না। যুবকের ঊর্ধ্বাঙ্গ নগ্ন, কেবল স্কন্ধে উপবীত আছে। সে আপন মনে হাসিতেছে এবং ক্ষুদ্র কুঠারের সাহায্যে বৃক্ষ শাখায় গোড়া ঘেঁষিয়া কোপ মারিতেছে। কুঠার দণ্ডের প্রান্তে একটি সূত্র সংলগ্ন। যুবক মনের আনন্দে ডাল কাটিতেছে। সহসা অদূরে অন্য এক প্রকার শব্দ তাহার কানে আসিল। সে কুঠার নামাইয়া কৌতূহল ভরে বাহিরের দিকে দৃষ্টি প্রেরণ করিল। যে শব্দ যুবককে আকৃষ্ট করিয়াছিল তাহা বনভূমির সস্পাস্তরণের উপর মন্দিরকৃত অশ্বক্ষুরধ্বনি। যুবক দেখিল জলাশয়ের পাশ দিয়া একজন অশ্বারোহী আসিতেছে। আসিতে আসিতে অশ্ব ও অশ্বারোহী উভয়ই সতৃষ্ণভাবে জলাশয়ের পানে ঘাড় বাঁকাইয়া দৃষ্টি নিক্ষেপ করিতেছে, যেন ইচ্ছা থামিয়া জল পান করে। আরও নিকটবর্তী হইলে দেখা গেল অশ্বারোহীর বেশভূষা ঘরমাক্ত ও ধূলিধূসর হইলেও রাজোচিত, অশ্বও তদনুরূপ। আরোহীর বয়স অনুমান 40 বৎসর। মাংসল দেহ, গোলাকৃতি মাংসল মুখ, মুখে শাসক সম্প্রদায় সুলভ আত্মাভিমান সুপরিস্ফুট। ঘটকটি কতক নিজ ইচ্ছানুসারেই ক্রমশ মন্দবেগ হইয়া শেষে সরোবরের তীরে থামিয়া গেল। আরোহীও মনে মনে বিচার করিল, এখানে নামিয়া অজ্ঞাত জলাশয়ে জলপান করা সমীচীন হইবে কিনা। ওদিকে শাখারূঢ় যুবক পশ্চাৎ হইতে পরম আগ্রহে তাহাদের নিরীক্ষণ করিতেছিল। তন্ময়তা বশত তাহার কুঠা স্খলিত হইয়া ঝনৎকার শব্দে মাটিতে পড়িল। চমকিয়া অশ্বারোহী ফিরিয়া দেখিল গাছের উপর এক কাঠুরিয়া বসিয়া আছে। সে তখন ঘোড়ার মুখ ফিরাইয়া সেই দিকে অগ্রসর হইল। যুবক ততক্ষণে সূত্রের সাহায্যে ভূপতিত কুঠারটি টানিয়া তুলিয়া লইয়াছে। তাহার কুঠার বোধহয় প্রায়ই পড়িয়া যায়, তাই উহা বিনা পরিশ্রমে উদ্ধার করিবার এই বালকোচিত কৌশল আবিষ্কার করিয়া যুবক গর্বপূর্ণ আনন্দ উপভোগ করিতেছে। অশ্বারোহী বৃক্ষতলে উপস্থিত হইয়া অশ্ব থামাইলেন। যুবকের কার্যকলাপ নিরুৎসুক চক্ষে নিরীক্ষণ করিয়া প্রশ্ন করিলেন, তুই কে রে? সরল হাস্যে কাঠুরিয়ার মুখ ভরিয়া গেল। সে সহজ অকপটতার সহিত উত্তর দিল, আমি কালিদাস। জঙ্গলের এধারে ছোট্ট গাঁ আছে, ওখানে আমি থাকি। মামা বলেন বামুনের ঘরের এঁড়ে, লেখাপড়া শিখলি না, যা জঙ্গলে কাঠ কেটে আনগে যা। তাই কাঠ কাটছি। অশ্বারোহীর মুখভাব দেখিয়া মনে হইল তিনি কালিদাসকে নিরেট নির্বোধ বলিয়া সাব্যস্ত করিয়াছেন। তিনি কপালের ঘাম মুছিতে মুছিতে প্রশ্ন করিলেন, কুন্তল রাজধানী এখান থেকে কত দূর জানিস? কালিদাস বলিলেন, জানি,
হেঁটে গেলে একদিনের পথ। অশ্বারোহী যেন কতকটা নিশ্চিন্ত হইলেন। অশ্ব হইতে নামিবার উপক্রম করিয়া নিজ মনেই বলিলেন, তাহলে ঘোড়ার পিঠে দুদণ্ডে যাওয়া যাবে। কালিদাস বৃক্ষ শাখায় বসিয়া সকৌতুকে আরোহীর অবরোহণ ক্রিয়া দেখিতে দেখিতে জিজ্ঞাসা করিলেন, তুমি কে? অশ্বারোহী ভূপৃষ্ঠে নামিয়া তাচ্ছিল্য ভরে একবার কালিদাসের পানে চোখ তুলিলেন, বলিলেন, আমি সৌরাষ্ট্রের যুবরাজ মকরবর্মা। কালিদাসের ভাগ্যে রাজপুত্র দর্শন এই প্রথম। উত্তেজনায় তাহার দেহ রোমাঞ্চিত হইয়া উঠিল। কিছুক্ষণ বিস্ফারিত নেত্রে চাহিয়া থাকিয়া তিনি সংহত স্বরে বলিলেন, রাজপুত্তর, কিন্তু তোমার মন্ত্রীপুত্তুর, কোটালপুত্তুর, সৈন্য সামন্ত এরা সব কই? যুবরাজ ঈষৎ হাস্য করিলেন, আমার দলবল সব পাকা রাস্তা দিয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি জঙ্গলের রাস্তা ধরেছি। কালিদাস উৎসুক স্বরে প্রশ্ন করিলেন, তুমি বুঝি স্বয়ংবর সভায় যাচ্ছ? যুবরাজ ঘাড় নাড়িলেন। ইতিমধ্যে ঘোড়াটিকে তিনি কালিদাসের ঠিক নিচে গাছের একটি উপশাখায় বাঁধিয়া ফেলিয়াছেন এবং মস্তক হইতে ধাতুময় শিরস্ত্রাণটি মোচন করিয়া গাছের আরেকটি গোঁজের মতো ডালে ঝুলাইয়া রাখিয়াছেন। এখন ঘর্মাক্ত কুর্তাটি খুলিতে খুলিতে তিনি তাহার অভিপ্রায় ব্যক্ত করিলেন, নাইতে হবে, ঘামে ধুলোয় কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে। তোদের ওই পুকুরটায় জল কেমন, ভালো? কালিদাস বলিলেন, হ্যাঁ, খুব ভালো। কুর্তা মাটিতে ফেলিয়া যুবরাজ নূতন বস্ত্রাদি বাহির করিতে প্রবৃত্ত হইলেন। ঘোড়ার পিঠে কম্বলাসনের নিচে বহুবিধ উৎকৃষ্ট পট্টবস্ত্রাদি পাট করিয়া রাখা ছিল। কম্বল তুলিয়া সেগুলি একে একে বাহির করিয়া যুবরাজ মকরবর্মা ঘোড়ার পিঠের উপরেই সাজাইয়া রাখিতে লাগিলেন। উদ্দেশ্য, স্নান সারিয়া সেগুলি পরিধানপূর্বক বর বেশে স্বয়ংবর সভায় যাত্রা করিবেন। তিনি আত্মগতভাবে বলিলেন, স্বয়ংবর সভায় যেতে হবে, যা তা পড়ে গেলে তো চলবে না। আজকালকার মেয়েদের আবার পোশাকের উপর নজর বেশি। আমার প্রথম রানীকে যখন বিয়ে করেছিলাম তখন এত হাঙ্গামা ছিল না। কালিদাস সহস্র চক্ষু হইয়া এই সব বস্ত্র বৈভব দেখিতেছিলেন। প্রশ্ন করিলেন, তোমার বুঝি অনেক রানী? মকরবর্মা বলিলেন, না, বেশি আর কই, মাত্র 7টি। সোনালি জরির জুতো জোড়া গাছের তলায় খুলিয়া রাখিতে রাখিতে তিনি বলিলেন, হ্যাঁ দেখ, কি নাম তোর? কালিদাস। শোন, আমি পুকুরে নাইতে চললাম, তুই এগুলোর উপর নজর রাখিস, যেন জঙ্গলি কেউ এসে নিয়ে না পালায়, বুঝলি? কালিদাস খাড় কাত হইয়া সম্মতি জানালেন। যুবরাজ আর বিলম্ব না করিয়া সরোবরের দিকে চলিলেন। কিন্তু কিছু দূর গিয়া তাহার গতিরোধ হইয়া এল। তিনি ইতস্তত করিয়া ফিরাইয়া তাকাইলেন। জুতো জোড়া মাটিতে পড়িয়া রহিল। যদি শ্রীগালে লইয়া পলায়ন করে? তিনি ফিরিয়া আসিয়া জুতো জোড়া শিরস্ত্রাণের সঙ্গে গাছে ঝুলাইয়া রাখিলেন। গাছের উপর কালিদাস মুগ্ধ তন্ময়তার সহিত বিচিত্র সুন্দর আভরণগুলি নিরীক্ষণ করিতেছিলেন। যুবরাজ প্রস্থান করিবার পর তাহার চোখ দুটি দূরে যুবরাজের দিকে সঞ্চারিত হইল, আবার বস্ত্রগুলির দিকে ফিরিয়া আসিল, আবার যুবরাজের দিকে প্রেরিত হইল। তারপর তিনি সন্তর্পণে হাত বাড়াইয়া শিরস্ত্রাণটি তুলিয়া লইলেন। মহানন্দে কিছুক্ষণ তাহা ঘুরাইয়া ফিরাইয়া দেখিবার পর তিনি সেটি নিজ মস্তকে পরিধান করিলেন। বাহ, একটুও বড় হয় নাই, যেন তাহারই মাথার মাপে প্রস্তুত হইয়াছিল। শানিত কুঠার ফলকে নিজ প্রতিবিম্ব দেখিয়া তাহার সর্বাঙ্গে উল্লসিত শিহরণ খেলিয়া গেল। অতঃপর জুতা জোড়াও তাহার শ্রীচরণেষু হইল। আরে, একটু আঁট হইয়াছে বটে, কিন্তু বেমানান হয় নাই। ওদিকে যুবরাজ তখন এক কোমর জলে দাঁড়াইয়া পরম আরামে স্নান করিতেছেন, নাক টিপিয়া জলে ডুব দিতেছেন, দুই হস্তে সবেগে অঙ্গ প্রত্যঙ্গ ঘর্ষণ করিতেছেন। কালিদাসের দিকে তাহার নজর নাই। কালিদাস কিন্তু ইতিমধ্যে একটি একটি করিয়া রাজবেশ সঙ্গে ধারণ করিতেছেন। বস্ত্র উত্তরীয় আংরাখা শ্রীঅঙ্গে শোভা পাইতে লাগিল। যুবরাজ মকরবর্মা ওদিকে আপন মনে স্নান করিয়া চলিতেছেন। সর্বাঙ্গের রাজাভরণ পড়িয়া কালিদাসের বুকে আনন্দ ধরে না, কিন্তু এত সাজসজ্জা করিয়া
তো চুপ করিয়া বসিয়া থাকা যায় না, একটা কিছু করা চাই। শাখারূঢ় কালিদাস হঠাৎ কুঠারটি তুলিয়া লইয়া খটাখট ডাল কাটিতে আরম্ভ করিলেন। নিম্নে ঘোড়াটি এই আকস্মিক শব্দে চঞ্চল হইয়া উঠিল। শাখাটি ইতিপূর্বেই বেশ জখম হইয়াছিল। এই দ্বিতীয় আক্রমণ আর সহ্য করিতে পারিল না। মুহূর্ত মধ্যে অনেকগুলি ব্যাপার ঘটিয়া গেল। শাখাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হইলেও মর্মর শব্দে নিচে নামিয়া পড়িতে আরম্ভ করিল। কালিদাসের হাত হইয়ে কুঠার ছিটকাইয়া পড়িল। ঘোড়াটা নিম্নে লাফালাফি শুরু করিয়াছিল। শাখাচ্যুত কালিদাস তাহার পৃষ্ঠের উপর পড়িয়া ভাল্লুকের মতো তাহাকে জড়াইয়া ধরিলেন। ভয়ার্ত ঘোড়া মুখের এক ঝটকায় বন্ধন ছিঁড়িয়া তীর বেগে একদিকে ছুটিতে আরম্ভ করিল। কালিদাস প্রাণপণে তাহার গ্রীবা আঁকড়াইয়া রহিলেন। স্নানরত যুবরাজের কর্ণে শব্দ প্রবেশ করিতেই তিনি উত্তেজিত হইয়া সেই দিকে তাকাইলেন। যাহা দেখিলেন তাহাতে ঘোর উদ্বেগে হাঁচড় পাঁচড় করিয়া তিনি জল হইতে নিষ্ক্রান্ত হইলেন। সিক্ত বস্ত্রে দৌড়িতে দৌড়িতে যখন বৃক্ষতলে উপস্থিত হইলেন, তখন অশ্ব কাঠুরিয়াকে পৃষ্ঠে লইয়া বহু দূরে চলিয়া গিয়াছে। বনের মধ্যে কালিদাস অদৃশ্য হইয়া গেলেন। যুবরাজ মকরবর্মা হতভম্ব হইয়া কিয়ৎক্ষণ দাঁড়াইয়া রহিলেন। তাহার সুবর্তুল মুখে ক্রোধ ও হতাশার মিশ্রণে এক অপূর্ব অভিব্যক্তি বাজিত হইয়া উঠিল। তিনি সহসা ব্যাঘ্রের মতো গর্জন ছাড়িয়া দুই হস্ত ঊর্ধ্বে আস্ফালন করিতে করিতে যেন পলাতক অশ্বের পশ্চাৎ ধাবন করিবার উদ্দেশ্যে দৌড়িবার উপক্রম করিলেন। কিন্তু তাহাকে এক পদও অগ্রসর হইতে হইল না। তাহার সিক্ত বস্ত্র হইতে জল ঝরিয়া মাটি কর্দমাক্ত হইয়া উঠিয়াছিল। প্রথম পদক্ষেপের সঙ্গে সঙ্গে যুবরাজ পা পিছলাইয়া সশব্দে মৃত্তিকার উপর উপবিষ্ট হইলেন। কুন্তল রাজধানীর কেন্দ্রস্থলে সাধারণের উপভোগ্য নগরোদ্যান। উদ্যান ঘিরিয়া চক্রাকার রাজপথ, রাজপথের অপর পার্শ্বে সারি সারি অট্টালিকা, বিপণী, মদিরাগৃহ, পতাকা ও তোরণমাল্যে ভূষিত হইয়া শোভা পাইতেছে। নগরোদ্যানের কেন্দ্রে একটি অতি সুদৃশ্য মর্মর নির্মিত কন্দর্প মন্দির। মন্দিরের দেয়াল নাই, কেবল চারিটি স্তম্ভ। তাই বাহির হইতে কন্দর্পদেবের ধনুর্ধর মূর্তি দেখা যাইতেছে। স্থানে স্থানে নাগরিকদের উপবেশনের জন্য প্রস্তর বেদিকা আছে। উদ্যানের চারি প্রান্তে চারিটি প্রস্রবণ। উহার জল গোমুখ হইতে নিঃসৃত হইয়া বৃহৎ শ্বেত জলাধারে পড়িতেছে। এক ঝাঁক পাড়াবৎ উদ্যানভূমিতে বসিয়া নির্ভয়ে উঞ্ছবৃত্তি করিতেছে। কুঞ্জের বিতান বাটিকায় নানা বর্ণের ফুল ফুটিয়া নববসন্তের জয় ঘোষণা করিতেছে। আজ মদনোৎসব, তাহার উপর রাজকন্যার স্বয়ংবর। নগরের উত্তেজনা চতুর্গুণ বাড়িয়া গিয়াছে। নানা দিকদেশ হইতে বহু বিশিষ্ট ব্যক্তি ও রাজন্যবর্গের সমাগমে নগরী গমগম করিতেছে। উদ্যান ও রাজপথের মধ্যবর্তী স্থানে অগণিত ফুলের দোকান বসিয়াছে। দারু নির্মিত ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ চারিটি দণ্ডের উপর অবস্থিত। তাহার মধ্যে রাশিকৃত ফুল, ফুলের রাশির মধ্যে একটি একটি যুবতী মালিনী বসিয়া আছে। তাম্বুল রঞ্জিত বিম্বাধরে হাসিয়া বিলাসী নাগরিকদের পুষ্পমালা, পুষ্পের অঙ্গদ, কুণ্ডল, শিরভূষণ বিক্রয় করিতেছে। পথে জনস্রোত আবর্তিত। মাঝে মাঝে উষ্ট্রের শাড়ি বাণিজ্য দ্রব্য বহন করিয়া উত্তুণ্ড অবজ্ঞাভারে চলিয়াছে। দোলা চতুর্দোলায়ও অভাব নাই। সম্ভ্রান্ত পুরুষ ও মহিলাদের বহন করিয়া স্থান হইতে স্থানান্তরে যাতায়াত করিতেছে। সহসা এই পথের উপর ক্ষণকালের জন্য এক চাঞ্চল্যকর ব্যাপার ঘটিয়া গেল। প্রধান পথটি হইতে কয়েকটি শাখা পথ বাহির হইয়া গিয়াছিল। এইরূপ একটি পথ দিয়া প্রচণ্ড বেগে একটি উন্মত্ত অশ্ব বাহির হইয়া আসিল। অশ্বের পৃষ্ঠে একজন আরোহী অতি কষ্টে নিজেকে জুড়িয়া রাখিয়াছে। ক্ষিপ্ত অশ্ব দেখিয়া পথের জনতা সভয়ে চারিদিকে ছিটকাইয়া পড়িল। একটি ফুলের দোকানের সম্মুখ পর্যন্ত আসিয়া অশ্ব দুই পায়ে দাঁড়াইয়া উঠিয়া গতিবেগ সংবরণ করিল। তারপর গতি পরিবর্তন করিয়া উগ্র বেগে অন্য একটা পথ দিয়া অদৃশ্য হইয়া গেল।
অশ্ব ও অশ্বারোহী আমাদের পরিচিত। তাহারা অন্তর্হিত হইলে পথের কোলাহলে ও উত্তেজনা আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিল। যে ফুলের দোকানটিতে অশ্ববর প্রায় বিমর্দিত করিয়া গিয়াছিল, তাহার অধিষ্ঠাত্রী মালিনী এতক্ষণে ফুলের স্তূপ হইতে মাথা তুলিয়া চাহিল। দোকানের সম্মুখে 3টি নাগরিক ছিলেন। ঘটকের আবির্ভাবের সঙ্গে সঙ্গে তাহারা কে কোথায় তিরোধান করিয়াছিলেন, এখন তাহাদের মধ্যে 2 জন দোকানের নিম্নদেশ হইতে গুড়ি মারিয়া বাহিরে আসিলেন। বেশভূষা কিছু অবিন্যস্ত হইয়া পড়িয়াছিল। তাহা সংস্কার করিতে করিতে ও জানুর ধুলা ঝাড়িতে ঝাড়িতে এক ব্যক্তি সশব্দে নিঃশ্বাস ত্যাগ করিলেন। বলিলেন, বাবা, রগ ঘেঁষে গেছে, আর একটু হলেই উচ্চৈষই বা বুকের ওপর পা চাপিয়া দিয়েছিল আর কি। দ্বিতীয় নাগরিক স্খলিত কর্ণভূষা আবার পরিধান করিতেছিলেন। বিরক্তি ভরে বলিলেন, অনেক রাজকুমারী তো স্বয়ংবরে এসেছে, কিন্তু এমন বেপরোয়া ঘোষাওয়ার দেখিনি। ভাগ্যে শ্রীমতীর দোকানের তলায় ঢুকেছিলাম, নইলে মুন্ডটি পিণ্ড করে দিয়া চলে যেত। দোকানের মালিনী এবার কথা কহিল, উৎসুকভাবে বলিল, নিশ্চয়ই কোনো রাজকুমার, চিনতে পারলে না? এতক্ষণে তৃতীয় নাগরিকটি যেন কিছুই হয় নাই, এমনিভাবে ফুলের পাখার বাতাস খাইতে খাইতে ফিরিয়া আসিলেন। মালিনীর প্রশ্নের উত্তর তিনিই দিলেন। অবজ্ঞায় ভ্রু তুলিয়া আর 2 জনের প্রতি দৃক্পাত করিয়া বিদ্রুপপূর্ণ স্বরে বলিলেন, চোখ চেয়ে থাকলে তো চিনতে পারবে। ঘোড়া দেখেই শ্রীমানদের পদ্মপলাশ নেত্র কোমল কোড়কের মতো মুদিত হয়ে গিয়েছিল যে। দ্বিতীয় নাগরিক বলিলেন, আরে যাও যাও, তুমি তো দৌড় মেরেছিলে, সরু সরু একজোড়া পা আছে কি না? মালিনী এই দেহতাত্ত্বিক আলোচনায় বাধা দিয়া তৃতীয় নাগরিককে জিজ্ঞাসা করিলে, তুমি চিনতে পেরেছ বুঝি? তৃতীয় নাগরিক বলিলেন, চেনা শক্ত কি, এক নজর দেখেই চিনেছি। মাথায় শিরস্ত্রাণটা দেখলে না? মালিনী বলিল, হ্যাঁ হ্যাঁ, শিরস্ত্রাণটা নতুন ধরনের, রোদ্দুরে ঝকঝক করে উঠল। তৃতীয় নাগরিক গম্ভীরভাবে বলিলেন, আর্যাবর্তের দক্ষিণাত্যের সমস্ত রাজার রাজকীয় লাঞ্ছন আমার নখদর্পণে। ইনি হচ্ছেন সৌরাষ্ট্রের যুবরাজ। মালিনীর চক্ষু বিস্ফারিত হইল। সে বলিল, নিশ্চয়ই স্বয়ংবর সভায় গেলেন, তাই এত তারা। প্রথম নাগরিক হু হু করিয়া আনুনাসিক হাস্য করিলেন, যতই তেরে যান, গুড়গুড় করে ফিরে আসতে হবে। সে বড় কঠিন ঠাই, রাজকুমারীর প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। তৃতীয় নাগরিকের নাসা অবজ্ঞায় স্ফুরিত হইল। প্রশ্নের উত্তর দিতে হলে বিদ্যা এবং বুদ্ধি দুই দরকার, বুঝলে হে? অথচ যেসব রাজরা রথী মহারথ যাচ্ছেন, সত্যি কথা বলতে কি, তাদের কোনোটাই নেই। দ্বিতীয় নাগরিক শ্লেষ ভরে বলিলেন, কিন্তু তোমার 2ই আছে, তুমি গিয়ে সবাই ঢুকে পড়ো না। চণ্ডাল পামর কারো তো যেতে মানা নেই। তৃতীয় নাগরিক ঈষৎ রুষ্ট মুখে চাহিলেন, তারপর সগর্ব মর্যাদার সহিত বলিলেন, যাব, আগে রাজরাগুলো শেষ হয়ে যাক, তারপর যাব। দ্বিতীয় নাগরিক অট্টহাস্য করিয়া উঠিলেন। প্রথম নাগরিকের মুখে কিন্তু একটু বিমর্ষতার ছায়া পড়িল। তিনি বিষণ্ণ কণ্ঠে বলিলেন, আমিও যেতাম, কিন্তু সদর দেউড়িতে যে 2 আখাম্বা হাবশি খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাজপ্রাসাদে সম্মুখস্থ তোরণ ও প্রতিহার ভূমি। অতি স্থূল তোরণ স্তম্ভের গর্ভে প্রতিহারদের জন্য বিরামকক্ষ আছে। স্তম্ভের 2 পাশ হইতে কারুকার্য খচিত উচ্চ প্রাচীর প্রশস্ত প্রাসাদ ভূমিকে ঘিরিয়া রাখিয়াছে। 2 জন ভীমকান্তি হাবশি মুক্ত কৃপাণ হস্তে তোরণ সম্মুখে প্রহরা দিতেছে। তাহাদের পশ্চাতে প্রায় 100 হস্ত দূরে রাজভবনের প্রথম মহল। তাহার পশ্চাতে অন্যান্য যে সকল মহল আছে, সম্মুখ হইতে সেগুলি দেখা যায় না। দূর রাজভবন হইতে নিষ্ক্রান্ত হইয়া একটি লোক তোরণের দিকে আসিতেছে দেখা গেল। লোকটি মহার্ঘ বেশভূষায় সজ্জিত, মস্তকে ধাতুময় শিরস্ত্রাণ। তাহার হাঁটিবার ভঙ্গি হইতে মনে হয় সে অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছে। তোরণের বাহিরে আসিয়া লোকটি ইতস্তত দৃষ্টিপাত করিয়া রুক্ষস্বরে বলিল, নারী জাতির রসাতলে যাক, আমার ঘোড়া কোথায়? হাবশিদ্বয় উত্তর দিল না।
প্রস্তর মূর্তির ন্যায় দাঁড়াইয়া রহিল। এই সময় একটি অশ্বের বলগা ধরিয়া একজন অশ্বপাল তোরণ হইতে বাহির হইয়া আসিল। পূর্বোক্ত ব্যক্তি বিনা বাক্যব্যয়ে অশ্বপৃষ্ঠে লাফাইয়া উঠিয়া বায়ুবেগে ঘোড়া ছুটিয়া অদৃশ্য হইলেন। অশ্বপাল মুচকি হাসিয়া স্বস্থানে প্রস্থান করিল। যাইবার সময় হাফসিদের দিকে একবার চোখ টিপিয়া গেল। এইবার বোধ করি অশ্বকূট শব্দে আকৃষ্ট হইয়া একটি প্রবীণ ব্যক্তি বাহির হইয়া আসিলেন। ক্ষৌরিত মস্তকে সুস্পষ্ট শিখা, কর্ণে স্বরের লেখনী, হস্তে তালপত্রের পুস্তিকা। ইতি রাজ্যের পুস্তপাল। পুস্তপাল মহাশয় বিলীয়মান অশ্বারোহীর দিকে একবার দৃক্পাত করিয়া নিরুৎসুক কণ্ঠে হাফসিদের জিজ্ঞাসা করিলেন, বিদর্ভ রাজকুমার চলে গেলেন? বিশদ হাস্যে হাফসিদয়ের সুকৃষ্ণ মুখমণ্ডল দ্বিধা বিভক্ত হইয়া গেল। তাহারা যুগপৎ মস্তক সঞ্চালন করিতে লাগিল। পুস্তপাল মহাশয় গম্ভীর মুখে কর্ণ হইতে লেখনী লইয়া পুস্তিকায় লিখিতে লিখিতে অস্ফুট স্বরে উচ্চারণ করিলেন, বিদর্ভ কুমার অর্থাৎ ৪৯ সংখ্যা। অতঃপর আমরা কুন্তল কুমারী হৈমশ্রীর স্বয়ংবর সভায় প্রবেশ করিতে পারি। বৃহৎ সভাগৃহ, এত বৃহৎ যে ৫০০ লোক অনায়াসে তাহাতে বসিতে পারে। গোলাকৃতি কক্ষ, প্রাচীর সাধারণ কক্ষ হইতে চতুর্গুণ উচ্চ। প্রাচীরের নিম্নভাগে নানাবিধ পৌরাণিক ঘটনার চিত্র অঙ্কিত রহিয়াছে। ঊর্ধ্বে ছাদের প্রায় নিকটে আলিশার মতো প্রশস্ত মঞ্চ প্রাচীর বেষ্টন করিয়া আছে। তাহার উপর শূলধারী ২ জন হাফসি রক্ষী ঘুরিয়া বেড়াইতেছে। চক্রাকারে পরিভ্রমণ করিতে করিতে পরস্পর সম্মুখীন হইবা মাত্র তাহারা এক বিচিত্র অভিনয়ের অনুষ্ঠান করিতেছে। স্কন্ধ হইতে শূল নামাইয়া যেন পরস্পর আক্রমণ করিবার উপক্রম করিতেছে। তারপর উভয়ে উভয়কে মিত্র বলিয়া চিনিতে পারিয়া শূল স্কন্ধে তুলিয়া আবার বিপরীত মুখে পরিক্রমণ আরম্ভ করিতেছে। তাহাদের অভিনয় বস্তুত অহিংস হইলেও দেখিতে অতি ভয়ঙ্কর। সভাগৃহের মধ্যস্থলে মণিকুট্টিমের উপর একটি সুবৃহৎ চক্রাকার বেদী, ভূমি হইতে মাত্র ১ ধাপ উচ্চ। মূলত ইহা রাজসভায় সিংহাসন রক্ষার জন্য পট্টবেদিকা, কিন্তু রাজসভা স্বয়ংবর সভায় রূপান্তরিত হওয়ায় সিংহাসন অন্তর্হিত হইয়াছে। এই বেদীর সম্মুখে অল্প দূরে আরেকটি অর্ধচন্দ্রাকৃতি ক্ষুদ্র বেদিকা। ইহা রাজার সহিত ভাষণ প্রার্থী মান্য অতিথির জন্য নির্দিষ্ট। উপস্থিত এই বেদিকা শূন্য, কিন্তু প্রধান পট্টবেদিকাটি শূন্য নয়, বরঞ্চ কিছু অধিক পরিমর্দনেই পূর্ণ। প্রায় ২৫-৩০টি সুন্দরী সুবেশা তরুণী এই বেদির উপর পদ্মের উপর প্রজাপতির ন্যায় ইতস্তত সঞ্চরণ করিয়া বেড়াইতেছে। বেদির স্থানে স্থানে স্বর্ণস্থালিতে মালা, পুষ্প, চন্দন, শঙ্খ, লাজ ইত্যাদি সজ্জিত রহিয়াছে। তরুণীরা কলকণ্ঠে গল্প করিতেছে, হাসিতেছে, তাম্বুল চর্বণ করিতেছে। কেহ বা বেদির উপরে অর্ধশয়ন হইয়া অলস অঙ্গগুলি সঞ্চালনে বীণার তন্ত্রীতে মৃদু আঘাত করিতেছে। বেদির এক পাশে দীর্ঘ স্বর্ণদণ্ডের শীর্ষে ২টি শুকপক্ষী চরণে শৃঙ্খল পরিয়া বসিয়া আছে। একটি তরুণী মৃণাল বাহু তুলিয়া তাহাদের ধানের শীষ খাওয়াইতেছেন। এই তরুণীর মুখাবয়ব পশ্চাৎ হইতে দেখা না গেলেও তাহার দেহের ও গ্রীবার মর্যাদাপূর্ণ ভঙ্গিমা হইতে অনুমান হয় যে ইনিই রাজকন্যা হৈমশ্রী। আরেকটি যুবতী বেদির কিনারায় বসিয়া গভীর মনঃসংযোগে কজ্জলমসি দিয়া ভূমির উপর আঁক কষিতেছে। অন্য কোনো দিকে তাহার দৃষ্টি নাই। মুখে উদ্বেগ ও শঙ্কা পরিস্ফুট। অবশেষে অঙ্ক শেষ করিয়া যুবতী হতাশাব্যঞ্জক মুখ তুলিল, হৃদয় ভারাক্রান্ত নিঃশ্বাস ছাড়িয়া কহিল, ৪৯। যুবতীর কণ্ঠস্বরে রাজকুমারী পক্ষীদণ্ডের দিক হইতে ফিরিলেন। এতক্ষণে তাহার মুখ দেখা গেল। এতগুলি সম্ভ্রান্ত কুলোদ্ভবা রূপসীর মধ্যে তিনিই যে প্রধানা, তাহা তাহার মুখের প্রতি একবার দৃষ্টিপাত করিলে আর সন্দেহ থাকে না। অভিমান, তীক্ষ্ণ বুদ্ধি, বৈদগ্ধ্য ও সৌকুমার্য
মিশিয়া মুখে অপূর্ব লাবণ্য যেন ঝলমল করিতেছে। প্রিয় সখী চতুরিকার হতাশ মুখভঙ্গি দেখিয়া হৈমশ্রীও একটু বিষণ্ণ হাস্য করিলেন। তারপর অলস পদে তাহার কাছে গিয়া দাঁড়াইলেন, বলিলেন, চতুরিকা, ঠিক জানিস 49টা? আমার তো মনে হচ্ছে 149। চতুরিকা আবার হিসাবের দিকে দৃষ্টি নামাইল, মনে মনে হিসাব পরীক্ষা করিল, তারপর বিমর্ষভাবে মাথা নাড়িল। 49। এই যে হিসেব, 13 জন রাজকুমার, 17টি সামন্ত, 14 জন শ্রেষ্ঠীপুত্র আর 5টি নাগরিক। কত হল? আরও কয়েকটি সখী চতুরিকার পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল। একজন চট করিয়া জবাব দিল, 47। দ্বিতীয় সখী বলিল, তোর বুক পড়ি, 53। রাজকুমারী হাসিলেন, তোরা সবাই অঙ্কশাস্ত্রে বড় রুচি। চতুরিকা সকৌতুকে ভ্রুভঙ্গি করিয়া রাজকন্যার পানে চোখ তুলিল। শুধু তোমার বুঝি বড়ে রুচি নেই? সকলে হাসিয়া উঠিল। হৈমশ্রীও হাসিতে হাসিতে চতুরিকার পাশে উপবেশন করিলেন। অন্য সকলে তাহাদের ঘিরিয়া বসিল। হৈমশ্রী মুখের একটি কৌতুক করুণ ভঙ্গি করিয়া বলিলেন, রুচি থেকেই বা লাভ কি বল? 49 জনের একজনও তো প্রশ্নের উত্তর দিতে পারল না। চতুরিকা রাজকন্যার সবচেয়ে প্রিয় সখী, তাহার মনের অনেক খবর রাখে। সে মিটিমিটি হাসিয়া প্রশ্ন করিল, আচ্ছা সত্যি বল পিয়াসী, এদের মধ্যে কেউ উত্তর দিতে পারলে তুমি সুখে হতে? হৈমশ্রীও হাসিলেন, যদি বলি হতুম। চতুরিকা মাথা নাড়াইয়া বলিল, তাহলে আমি বিশ্বাস করতুম না। ওদের মধ্যে একজনকেও তোমার মনে ধরেনি। সখীদের মধ্যে একজন কৌতুক তরল কণ্ঠে বলিয়া উঠিল, শুধু রাম ছাগলটিকে ছাড়া। হাসির লহর উঠিল। একটি হতভাগ্য পাণিপ্রার্থীর ছাক সদৃশ্য দাড়ি লইয়া ইতিপূর্বে অনেক রঙ্গরসিকতা হইয়া গিয়াছিল। রাজকুমারী এক মুঠি ফুল ছুড়িয়া রহস্যকারিণীকে প্রহার করিলেন, বলিলেন, রাম ছাগলটিকে মৃগশিরার ভারী মনে ধরেছে। ঘুরে ফিরে কেবল তারই কথা। তোর জন্য চেষ্টা করে দেখব নাকি? এখনো হয়তো খুঁজলে পাওয়া যাবে। মৃগশিরা রাজকুমারীর নিক্ষিপ্ত ফুলগুলি কবরীতে গুঁজিতে গুঁজিতে বলিল, তা মন্দ কি, আমি রাজি। দ্বিতীয় সখী বলিল, রাজ্যটক হবে, মৃগশিরা আর রাম ছাগল। চতুরিকা একটি গম্ভীর হইল, বলিল, ঠাট্টা নয়, ভারী আশ্চর্য কথা। এতগুলো বড় বড় লোক একটা প্রশ্নের জবাব কেউ দিতে পারল না। তৃতীয়া সখী বলিল, যা বিদঘুটে প্রশ্ন। রাজকুমারী শান্ত কণ্ঠে কহিলেন, প্রশ্ন বিদঘুটে নয় মালবিকা, লোকগুলো বিদঘুটে। ওদের যদি সহজ বুদ্ধি থাকিত তাহলে সহজেই উত্তর দিতে পারত। একটি সখীর কৌতূহল দুর্নিবার হইয়া উঠিয়াছিল। সে রাজকন্যার কাজ ঘেঁষিয়া বসিয়া আবদারের সুরে বলিল, বল না পিয়াসী, প্রথম প্রশ্নের উত্তর কি? অন্য একজন তাহাকে সরাইয়া দিয়া বলিল, না না, আমরা সকলে তৃতীয় প্রশ্নের উত্তর শুনতে চাই। পৃথিবীতে সবচেয়ে মিষ্ট কি? রাজকুমারী অলস হাসিয়া বলিলেন, তোরাই বল না দেখি। সকলে চিন্তান্বিত হইয়া পড়িল। একটি সরলা যুবতী উৎসাহ ভরে বলিল, আমি বলবো, রসালো। রসালের চেয়ে মিষ্টি পৃথিবীতে আর কিছু নাই। মৃগশিরা মুখ তুলিল, আমি বুঝেছি, আখ। ইক্ষুদণ্ড, আখের চেয়ে মিষ্টি আর কি আছে? আখ থেকেই তো যত সব মিষ্টি জিনিস তৈরি হয়। বিদ্যুল্লতা আপত্তি তুলিল, তাহলে মধু হবে না কেন? মধুই বা কি দোষ করেছে? হ্যাঁ পিয়াসী, মধু না? হৈমশ্রী হাসিয়া উঠিলেন, দূর হ পেটুকের দল। কিন্তু আর তো পারা যায় না। মাথার উপর 49 পবনের নৃত্য হয়ে গেল, আর কি সহ্য হবে? তিনি ম্রিয়মান চক্ষে চতুরিকার পানে তাকাইলেন। বিদ্যুল্লতা সান্ত্বনার সুরে বলিল, এরই মধ্যে হাঁপিয়ে পড়লে চলবে কেন? এখনো সমস্ত দিন পড়ে রয়েছে। হৈমশ্রী অধীরভাবে মাথা নাড়িলেন, তা নয় বিদ্যুল্লতা, কিন্তু আর্যাবর্তের এত অধঃপতন হয়েছে, এক অশিক্ষিতা মেয়ের 3টে সামান্য প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। চতুরিকা মুখভঙ্গি করিল, তুমি অশিক্ষিতা মেয়ে? বাবা, চতুর্দেশটি কলা শেষ করে বসে আছো। বনজ্যোৎস্না রাজকুমারীকে আশ্বাস দিবার চেষ্টা করিল, হতাশ হও না পিয়াসী, এখনো অনেক আসন, কেউ না কেউ ঠিক উত্তর দিয়ে ফেলবেই। হৈমশ্রী বলিলেন, উঠন্তি মূল পত্তনেই চেনা যায়,
যারা আসবেন তারা ওই রামছাগলের ভাইরা ভাই। তার চেয়ে যদি আমার সুখসারিকে প্রশ্ন করতুম, ওরা ঠিক উত্তর দিতে পারত। চতুরিকা বলিল, তবে তাই কর, সব হাঙ্গামা চুকে যাক, ঘরে মেয়ে ঘরেই থাকবে, শ্বশুরবাড়ি যেতে হবে না। তাহলে মহারাজকে তাই বলি, কি বল? রাজকুমারী বিমনাভাবে শুধু হাসিলেন। বাহিরে তোরণের প্রতিহার ভূমিতে কৃপানধারী হাবশিদয় পূর্ববৎ দাঁড়াইয়াছিল। অনেকক্ষণ কেহ আসে নাই। সহসা সম্মুখে চাহিয়া হাবশিরা আরও সতর্ক হইয়া দাঁড়াইল। যাহাকে দেখিয়া হাবশিরা সতর্ক হইয়াছিল সে আর কেহ নয়, আমাদের অশ্বারূঢ় কালিদাস। নগরের বহু স্থান ঘুরিয়া উন্মত্ত ঘটক অবশেষে রাজপ্রাসাদের দিকে উল্কার বেগে ছুটিয়া আসিতেছে। কালিদাস ঘোড়ার কেশর ধরিয়া কোনো মতে টিকিয়া আছেন। ঝড়ের মতো ঘোড়া হাবশিদয়ের সম্মুখে আসিয়া পড়িল। হাবশিরাও প্রস্তুত ছিল। ডালকুত্তার মতো লাফ দিয়া দুই দিক হইতে ঘোড়ার বলগা চাপিয়া ধরিল। হাবশিদের কালো দেহে অসুরের শক্তি। ঘোড়া আর অধিক আস্ফালন করিতে পারিল না, শান্ত হইয়া দাঁড়াইল। কালিদাস অমনি পিছলাইয়া ঘোড়ার খর্মাক্ত পৃষ্ঠ হইতে নামিয়া পড়িলেন। দীর্ঘকাল একটা উদ্দাম অসংযত ঘোড়ার পিঠে মরিবাছিভাবে আঁকড়াইয়া থাকিবার পর কালিদাসের মানসিক ক্রিয়াকলাপ প্রায় লুপ্ত হইয়া গিয়াছিল। তিনি কেবল ফ্যাল ফ্যাল করিয়া তাকাইতে লাগিলেন। অশ্বপাল আসিয়া অশ্বটিকে লইয়া গেল। পুস্তপাল মহাশয় ব্যস্ত সমস্তভাবে প্রকোষ্ঠ হইতে বাহির হইয়া আসিলেন। কালিদাসকে দেখিয়া সসম্ভ্রমে অভ্যর্থনা করিলেন। আসুন আসুন কুমার। কালিদাস থতমত খাইয়া বলিলেন, আমি আমি পুস্তপাল বলিলেন, পরিচয় দিতে হবে না সৌরাষ্ট্র কুমার, আপনার শিরস্থান কে না চেনে। আস্তে আজ্ঞা হোক, এইদিকে এইদিকে, মহামন্ত্রী প্রতীক্ষা করছেন। পুস্তপাল আমন্ত্রণের ভঙ্গিতে দুই হস্ত ভিতরের দিকে প্রসারিত করিলেন। হতবুদ্ধি অবস্থায় কালিদাস পুস্তপালের সঙ্গে রাজতরণ মধ্যে প্রবেশ করিলেন। রাজপুরীর প্রথম ভবনে মহামন্ত্রী যুক্ত করে কালিদাসকে সংবর্ধনা করিলেন। শীর্ণকায় তীক্ষ্ণ চঞ্চু বৃদ্ধ মহা আড়ম্বরে সম্ভাষণ আরম্ভ করিলেন। স্বাগতম, শুভাগতম। অষ্টোত্তর শ্রীযুক্ত পরম ভট্টারক পরম ভাগবত সৌরাষ্ট্র কুমারের জয় হোক। আসুন মহাভাগ, আপনার পদস্তন্দ স্পর্শে। কালিদাস সম্মোহিতভাবে শুনিতে শুনিতে এতক্ষণে কেবল পদ শব্দটি বুঝিতে পারিলেন, কিন্তু পদদ্বন্দ্ব কি বস্তু তিনি ত্রস্তভাবে নিজের পায়ের দিকে চক্ষু নামাইলেন। পদদ্বন্দ্ব। মহামন্ত্রী স্মিত মুখে বলিলেন, পদযুগল। কালিদাস তথাপি বিভ্রান্ত, বলিলেন, পদযুগল? মহামন্ত্রী সপ্রশংস মুখে একটু হাস্য করিলেন। কুমার দেখছি পরিভাস প্রায় প্রিয়। পদদ্বন্দ্ব অর্থাৎ পদযুগল অর্থাৎ দুটি পা। কালিদাসের মুখের মেঘ কাটিয়া গেল। ওহ, দ্বন্দ্ব মানে দুটি, তাই পদদ্বন্দ্ব বললেন। মহামন্ত্রী আসিয়া কালিদাসের বাহু ধরিলেন। রসিক ও কৌতুকী রাজপুত্র এ জগতে বড়ই বিরল। বৃদ্ধ স্মিত হাস্যে বলিলেন, বৃদ্ধের সঙ্গে পরিহাস করবেন না কুমার, রসালাপের যোগ্যতর স্থান কাছেই আছে। আসুন, আপনাকে রাজকন্যার কাছে নিয়ে যাই।